সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসরাত। দর্শক, আজকে আমরা কথা বলবো নীরবে আপনার হাড়কে ক্ষয় করে দিচ্ছে এমন একটি বিষয় নিয়ে। আমাদের আলোচনার বিষয় হাড়ের ক্ষয় রোগ এবং এর আধুনিক চিকিৎসা। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার দিবাকর সরকার স্যার, কনসালটেন্ট স্পোর্টস মেডিসিন অ্যান্ড আর্থ্রোস্কোপি সার্জারি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডক্টর ইরশাদ আপনাকে, এবং ধন্যবাদ বৈশাখী টিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, হাড়ের ক্ষয়রোগ আমরা অনেকে এটাকে সাইলেন্ট ডিজিজ বলে থাকি। আসলে জিনিসটি কি, কেন হচ্ছে আসলে, আর কাদের সবচেয়ে বেশি হয়ে থাকে? এটা আসলেই সাইলেন্ট ডিজিজ। এটি প্রথমেই শুরু করছে এটা দিয়ে যে বর্তমানে আমরা যারা অর্থোপেডিক সার্জন আছি তারা খুব কমনলি একটা টার্ম শুনে থাকে আমাদের চেম্বারে এবং আউটডোরে, সরকারি বেসরকারি হাসপাতালে, যে স্যার আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা কি তাই? জি, দিস ইজ সাইলেন্ট ডিজিজ এই কারণে যে গত 2 বছর আগে একটা ডাটা আবিষ্কৃত বের হয়েছে একটা জার্নালে, যে অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ের ক্ষয়জনিত কারণে প্রতি 3 মিনিটে একজন করে রোগী গোটা বিশ্বে হাড় ফ্র্যাকচার অর্থাৎ হাড়ের ভেঙে যাচ্ছে। এটা অ্যালার্মিং। এই একটা কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতি বছর 20শে অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস ডে হিসেবে সতর্কতা জারি করেছে, বিশ্ব অস্টিওপোরোসিস ডে হিসেবে পালন করে, শুধুমাত্র বাংলাদেশ এবং গোটা বিশ্বের মানুষকে অ্যালার্ম করার জন্যে। এখন কথা হচ্ছে যে স্যার হাড়ের ক্ষয় জিনিসটা কি, কেন হয়, কাদের হয়? আমাদের হাড়ের একটা নির্দিষ্ট ঘনত্ব রয়েছে। একটা বয়সের পরে নর্মালি কোনো ডিজিজ ছাড়াই এই ঘনত্বটা কমতে থাকে। সহজ বাংলা ভাষায় যদি আমি বলি, হাড়ের ঘনত্ব অথবা পুরুত্ব কমে যাওয়াটাই হাড়ের ক্ষয়। এটার একটা বড় ডেফিনেশন আছে, এটা মেডিকেল লাগে আমাদের। কেন হয় যদি বলেন, সাইলেন্ট ডিজিজ বলা হচ্ছে কারণ এটা একটা ডিজেনারেটিভ প্রসেস, অর্থাৎ বয়স্কজনিত কারণে হাড়ের ক্ষয়। মেইনলি বয়সের পরে এটা ক্ষয় হয়ে থাকে। এটা একটা কারণ যেটাকে অনেক সময় এটা প্রিভেন্ট করা যায় না, ক্ষয়টা ঠেকানো যায় না যদি আগে থেকেই সতর্ক না হওয়া হয়। পুরুষ এবং মহিলা কাদের হয় প্রশ্নের উত্তর হচ্ছে দুজনেই এটাতে আক্রান্ত হতে পারে। নর্মালি 50 পুরুষ এবং মহিলা দুজনেই হাড়ের ক্ষয় রোগের সম্মুখীন হতে পারে। অ্যালার্মিং হচ্ছে আমাদের মেয়েরা, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি বা যারা আন্ডার ডেভেলপ কান্ট্রি, তাদের পোস্ট মেনোপৌজাল ওমেন, এতে হাড়ের ক্ষয়ের মাত্রা মারাত্মক বেশি। অর্থাৎ আমাদের যদি জীবনযাত্রাকে আমরা 3 ভাগে ভাগ করি, আমি এই প্রসঙ্গটা আসছি কারণ এটা অ্যালার্মিং। বিশেষ করে আমাদের দেশের 50 মহিলারা কিছুটা নেগলেক্টেড। শহরাঞ্চলে খুব বেশি না, গ্রামাঞ্চলে ডেফিনেটলি অনেক নেগলেক্টেড। আমাদের জীবনযাত্রাকে যদি 3 ভাগে ভাগ করি, প্রথমে 30 বছর, 30 থেকে 50 বছর, 50-এর পরে। সাধারণত 30 বছর পর্যন্ত হাড়ের গঠন এবং হাড় ভাঙা, এটা আমাদের সবসময় কিন্তু হাড়ের গঠন হচ্ছে, হাড় ভেঙেও যাচ্ছে, এটা প্রতিনিয়তই দেহের মধ্যে চলছে। সাধারণত 30 বছর পর্যন্ত হাড়ের গঠনের মাত্রাটা থাকে বেশি, ভাঙার পরিমাণ কম। এই জন্যে এই যৌবন বয়সে আমাদের হাড়গুলো অনেক শক্তিশালী থাকে। 30 থেকে 50 পর্যন্ত একই লেভেলে থাকে, গঠন এবং ভাঙা সাধারণত কোনো ডিফারেন্স হয় না পুরুষ এবং মহিলার ক্ষেত্রে। ঝামেলাটা বাদে মহিলাদের ক্ষেত্রে 50-এর পরে। 50-এর পরে পুরুষদের ভাঙার এবং মহিলাদের হাড় ভাঙার পরিমাণটা বেড়ে যায় গঠনের থেকে, কিন্তু মহিলাদের এক্ষেত্রে মেনোপজ অর্থাৎ মাসিক যখন বন্ধ হয়ে যায় তখন একটা হরমোনাল মারাত্মক চেঞ্জ আসে, এবং এই চেঞ্জকে সমন্বয় করতে আমাদের বোনসের ওপর মারাত্মক প্রভাব পড়ে। এই ক্ষেত্রে মহিলাদের ক্ষয়ের মাত্রা পুরুষের তুলনায় অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের মেয়েরা অস্টিওপোরোসিসে বিশেষ করে 50-এর পরে বেশি আক্রান্ত হয়। এতে ডিজেনারেটিভ, অর্থাৎ এটা আমাদের ডিজেনারেটিভ হাড়ের নর্মাল জীবন প্রক্রিয়াতে। এছাড়া কিছু কিছু রোগ আছে যেগুলো ক্ষেত্রে ক্ষয় আগেও হতে পারে, কিন্তু সেটা খুব অ্যালার্মিং না। অ্যালার্মিং হচ্ছে এইটে, যে ক্ষয়ের মাত্রা 50-এর পরে মেয়েদের অনেক বেশি, এবং এখানে খুব সহজেই মেয়েরা আক্রান্ত হয় ক্ষয়জনিত কিছু জটিলতার কারণে। ধন্যবাদ স্যার।
স্যার যেহেতু জিনিসটা নীরব বলছি, আমরা সাইলেন্ট বলছি, স্যার এমন কি কি ধরনের লক্ষণ দেখলে আসলে বোঝা যায় যে আসলে হাড়ের ক্ষয় হচ্ছে? নীরব বলা হচ্ছে এই কারণেই, কারণ রোগী বুঝতেই পারে না যে তার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা যখন বাইরে রুগী দেখি তখন অনেক রুগী আসে, ধরেন 50-60-এর পরে। রোগীরা যখনই পড়ে যায়, সামান্য পড়া ভেঙে যায়, যেটা কিন্তু নর্মালি ভাঙার কথা নয়। আমরা বুঝতেই পারি যে এটা অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে। অ্যালার্মিং হচ্ছে রোগীগুলা এটা টের পায় না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি রোগীদের এরকম অস্টিওপোরোসিসের মাত্রাটা বেশি হয়, সেক্ষেত্রে রোগীদের কখনো কখনো বিভিন্ন জয়েন্ট, বিশেষ করে কোমরে ব্যথা হয়। অনেক রোগী আছে আমাদের কাছে আসে, স্যার আমার কোমর ব্যথা হচ্ছে। আমরা 50-এর পরে প্রথমে চিন্তা করি যে অস্টিওপোরোসিস নয় তো। দ্বিতীয় ক্ষেত্রে কিছু কিছু ডিজিজ এক্ষেত্রে হতে পারে, তবে মেইন যে প্রধান লক্ষণ সেটা সামান্য ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে অস্টিওপোরোসিস হলে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা বোঝা যায় না। স্যার হাড়ের ক্ষয়রোগ নিয়ে যখন একজন পেশেন্ট আসে আপনাদের কাছে, আপনারা প্রাথমিকভাবে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? রোগী প্রথমত হাড়ের ক্ষয় হয়েছে এটা কিন্তু না জেনেই আসে। অনেক সময় দেখা গেল ইনসিডেন্টাল ডায়াগনোসিস, অর্থাৎ রোগী কোনো কারণে তার কোথাও ব্যথা হচ্ছে, অন্য ডাক্তাররা অপারেশন এক্স রে করেছে, অনেক ক্ষয়, যে ঠিক আছে আপনি একটা অর্থোপেডিক সার্জনের কাছে যান। রোগী মেইনলি এটা নিয়ে আসে। কখনো কখনো রোগীরা আমাদের কাছে আসে হচ্ছে ব্যথা নিয়ে, সে বিভিন্ন জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন ব্যথা নিয়ে। তখন আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনটা করে রোগীর ক্ষয়টা নির্ণয় করার চেষ্টা করি, সেটা হচ্ছে সিম্পল একটা এক্স রে, আর কোনো পরীক্ষা লাগে না। একটা এক্সরেতেই আমরা রোগীর ক্ষয়ের কিন্তু মাত্রাটা বুঝতে পারি। আধুনিক আরও কিছু পরীক্ষা এসছে যেটা দিয়ে আমরা ক্ষয়ের প্রপার ডায়াগনোসিস করতে পারি, সেই অনুযায়ী পরবর্তী স্টেপটা নির্ণয় করি। স্যার যখন আপনারা বুঝতে পারেন যে হাড়ের ক্ষয়রোগটা শুরু হয়েছে, সেক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি আপনাদের কাছে থাকে ওই সময়? এটা নির্ভর করে রোগীর ক্ষয়ের মাত্রার উপরে। তবে এটা কিন্তু নীরব ঘাতক বলা হচ্ছে সাইলেন্ট কিলার, যে এটা ক্ষয় হওয়ার আগে আমাদের প্রতিরোধ করতে হবে। এবং ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে পালন করা হচ্ছে এই একটা কারণে, যেন আমরা রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি। কারণ কি, সচেতনতা বৃদ্ধি করলে পরবর্তীতে যে রোগী ক্ষয়ের সম্মুখীন হবে সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার চিকিৎসা কী? এটা নির্ভর করে, বললাম রোগীর ক্ষয়ের মাত্রা কোন, অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। বর্তমানে অনেক ওষুধ আবিষ্কৃত হয়েছে যেটা ক্ষয়টাকে আমরা প্রিভেন্ট করতে পারি বা কমাতে পারি, কিন্তু যে ক্ষয়টা হয়ে গেছে সেটা কিন্তু ব্যাক করানো টাফ। এই জন্য পরবর্তী যেন ক্ষয় না হয় তার জন্যে সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু কিছু ওষুধ, অর্থোপেডিক সার্জনরা জানে, কিছু কিছু আধুনিক ওষুধ এসছে যেটাতে আমরা রোগীর যে সিমটম প্রকাশ পাচ্ছে সেগুলো কমাতে পারি, ক্ষয়ের মাত্রাটা দূর করতে পারি। তবে অবশ্যই রোগীদেরকে প্রথম পর্যায়ে ক্ষয় চিকিৎসার থেকে আমি বলবো আপনি সচেতন হন, যেন ভবিষ্যতে ক্ষয় না হয়। স্যার যদি আমরা এক্ষেত্রে হাড়ের ক্ষয়রোগটাকে অবহেলা করে রেখে দেই, কি কি কমপ্লিকেশন আসলে অ্যারাইজ করে আমাদের? সবচাইতে বড় কমপ্লিকেশন হচ্ছে রোগী খুব সামান্য আঘাতে হাড় ভেঙে যেতে পারে, যেটার খুব অ্যালার্মিং। যে কয়েক বছর আগে আমাদের একটা জার্নালে একটা ডাটা বেরিয়েছিল যে প্রতি 3 মিনিটে একজন করে ফ্র্যাকচার হচ্ছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং। এটাকে আমরা সহজেই প্রিভেন্ট করতে পারি যদি আমরা সচেতন হই। অনেক পদ্ধতি আছে, যেমন আমি আপনাকে বলছিলাম যে প্রথম জীবদ্দশা অর্থাৎ 30 ইয়ার্সের মধ্যে আমাদের হাড়গুলোকে এমন একটা লেভেলে নিয়ে যেতে হবে যেন পরবর্তীতে ওই যে ক্ষয়টা হচ্ছে এটা প্রিভেন্ট করতে পারে। বিশেষ করে আমাদের মেয়েরা যারা আফটার মেনোপজ, অর্থাৎ মাসিকের শেষ হওয়ার পরে যে ক্ষয়ের যে ধাক্কাটা হয়, যদি যৌবন বয়সে তারা হাড়ের মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম এবং শক্তিশালী করে থাকে, পরবর্তীতে তাহলে ক্ষয়ের মাত্রাটা কমাতে পারে। খুব সহজে আমাদের অনেক মায়েরা প্রশ্ন করে যে স্যার আমি করবো কী করে? আসলে আমাদের মায়েরা, এবং অনেক মায়েরাই আছে যারা যৌবন বয়সে এত ব্যস্ত থাকে সংসার এবং তার সারাউন্ডিং জীবন নিয়ে, সে তার নিজের দেহের কোনো খেয়ালই করে না। কিন্তু এই সময়ে কিছু সচেতনতা, যেমন অতিরিক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস যদি এক্সারসাইজ করা হয় তাহলে আমাদের বোনসগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়। 30 মিনিটস সূর্যের আলোতে থাকলে আমরা খুব সৌভাগ্যময় যে আমরা খুব ভালো ন্যাচারাল সূর্যের আলো পাই, আমাদের ভিটামিন ডি তৈরি হয়। এবং এক্সারসাইজ এখানে খুব ইম্পর্টেন্ট। যদি ভালো মতো এক্সারসাইজ করা হয় অ্যাটলিস্ট 30 মিনিট, আমাদের মায়েরা অনেক পর্দানসীন, বাইরে যেয়ে কিন্তু এক্সারসাইজ করা ডিফিকাল্ট, অ্যাটলিস্ট
দরজার মধ্যে অথবা মাঠে আধা ঘন্টা যদি হাঁটা হয়, হাঁটা মানে কি যে হাঁটায় ঘাম ঝরবে, তাতেও কিন্তু আমাদের দেহটা অনেক শক্তিশালী থাকে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করলে মেনোপজের পরে যে ক্ষয়ের একটা ধাক্কা তার জীবনে আসবে সেটা খুব সহজেই সে প্রিভেন্ট করতে পারবে। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এত সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ বৈশাখী টিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং একটা খুব অ্যালার্মিং টপিকস নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, হাড়ের ক্ষয়রোগ যেহেতু একটু নীরব সমস্যা, সো আমাদের সচেতন থাকতে হবে অনেক বেশি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।